আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ওসি সহ ৫ নৌ পুলিশ সদস্য, ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। রাজশাহী মেডিকেলে অব্যবস্থাপনায় সেবা ব্যাহত, রোগী ও চিকিৎসকদের পাল্টাপাল্টি অভিযোগ। ইউরোপ যাত্রায় চক্রের ফাঁদে সুনামগঞ্জের অনেক পরিবার, সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ওসি সহ পুলিশের ৫ জন সদস্য। গত মধ্যরাতে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির একটি দল পদ্মা নদীর হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নৌফাঁড়ির ৫ জন সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। ইউনিসেফের সহায়তায় শিগগিরই সরকার 2 কোটি শিশুকে হামের টিকা দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে চলতি অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অর্থ বছরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15ই মার্চ থেকে সন্দেহজনক হামের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 190 জন। এছাড়া 15ই মার্চ থেকে নিশ্চিত হামে 38 জনের মৃত্যু হয়েছে। একই সময় 1229 জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1229 জন এবং গত 15ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 27,164 জন। আর গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 129 জন। গত 15ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 3,934 জন। 15ই মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 17,998 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 14,892 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন উত্তরবঙ্গের হাজারো রোগী। তবে অভিযোগের যেন শেষ নেই রোগীর স্বজনদের। ইন্টার্ন চিকিৎসকদের অবহেলা আর দায়িত্বহীনতার কথা বলছেন তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজশাহী মেডিকেল কলেজে প্রয়োজনীয় চিকিৎসা কর্মীর ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 1200 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে 1000 থেকে 1100 রোগী ভর্তি হয়, আর গড়ে ভর্তি থাকেন 3193 রোগী। বর্তমানে হাসপাতালে ডাক্তার আছেন 170 জন, নার্স 1200 জন আর ইন্টার্ন চিকিৎসক 230 জন। এই জনবল দিয়ে এত রোগীকে চিকিৎসা দেওয়া কঠিন বলে দাবি সংশ্লিষ্টদের। এই 1200 শয্যার বিপরীতে 500 শয্যার যে অনুমোদিত জনবল এবং অবকাঠামো,
সেখানে প্রত্যেকদিন রোগী ভর্তি থাকে প্রায় ৩,৫০০, অর্থাৎ আমাদের শয্যা সংখ্যার প্রায় ৩ থেকে ৩.৫ গুণ। তবে রোগীর স্বজনরা বলছেন ইন্টার্ন চিকিৎসকরাই মূলত চিকিৎসা দিয়ে থাকেন। সময় মতো চিকিৎসা না পাওয়া, ভুল চিকিৎসা, এমনকি প্রতিবাদ করলে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগ করছেন তারা। রোগীরা ঠিক মতো সেবা পাচ্ছে না। ওই সকালবেলা আমার রোগী যেমন সকালবেলা আমি ভর্তি করছি, তারপরের থেকে আর কোনো ট্রিটমেন্ট নাই। কারণ রোগীটার এখন ট্রিটমেন্ট দরকার, যদি তাৎক্ষণিক ট্রিটমেন্ট না পায় সে তো মারাও যেতে পারে। আসলে একটা ডাক্তার থাকলে যতটা ট্রিটমেন্ট পেতাম, একটা ইন্টার্নের ডাক্তারের ততটা ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী রাজশাহী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাকর্মী নেই। মুশকিলটা হচ্ছে ম্যানেজমেন্টের জায়গাতে। এখন রাজশাহী যদি মেডিকেল কলেজ হসপিটালই ধরি, তো এখানে হসপিটালটা হচ্ছে 1200 বেড, কিন্তু এখানে সেই তুলনামূলকভাবে WHO গাইডলাইন মেনে যে পরিমাণ আমাদের ডক্টর, নার্স, অন্যান্য সেবাকর্মী থাকা দরকার, তার স্বল্পতা আছে। উত্তরবঙ্গের মানুষের এই চিকিৎসা কেন্দ্রে সবার আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। টানা 24 ঘন্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে ব্রিফিংয়ে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। প্রেস ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মত হয়েছেন। কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণার পরপরই সব ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডে ফিরে যান এবং চিকিৎসা সেবা শুরু করেন। একটু ভালো আয়ের আশায় অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে একের পর এক প্রাণ ঝরছে। দালাল চক্রের ফাঁদে পড়ে সুনামগঞ্জের বেশ কয়েকটি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। প্রাণ নিয়ে ফিরেও এসেছেন কেউ কেউ। প্রশাসন বলছে, বিদেশ গমন প্রত্যাশী এবং তার পরিবারের সচেতনতাই পারে যুবকদের এই মরণ পথ থেকে ফিরিয়ে আনতে। টিয়ারগাঁওয়ের আখলুস মিয়া তার বড় সন্তান শায়েখ আহমদকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছেন। আমার না জানাই গেছি কি মানে ওখানে গিয়ে আমার ফোন মারছে যে আমি গেমে করে আইছি, টাকা যদি দিস না আমি ফইটা মরি দেব। আমি জন্ম দিচ্ছি একদিনের ভিতরে 7.5 লাখ গেমের টাকা, এইখান থেকে গেছে 4.5 লাখ। আমার সাথে কথা হয়েছে, যদি আমার গেমে দে নেতে যাই মুগি আমি দোয়া করিও, যদি নেয় না তে আমার কিন্তু বার করিও, আমি বাঁচতাম না। প্রবাসী অধ্যুষিত এইসব এলাকার ছেলেরা তাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর ইউরোপের বিলাসবহুলতার ছবি দেখে উদ্বুদ্ধ হন স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে। ভূমধ্যসাগর হয়ে কেউ পৌঁছাতে পারেন স্বপ্নের দেশ ইউরোপে, আবার সর্বস্ব হারিয়ে ফিরে আসেন কেউ কেউ দেশে। বলে যে 15 লক্ষ টাকা করে লাগবে একবারে ইটালি পর্যন্ত। তো পরবর্তীতে যখন আপনার বোট ছাড়ার পরে প্রায় একদিন পার হওয়া যাওয়ার পরে লিবিয়ার যে কোস্টগার্ড গিলি ছিল তারা আমাদেরকে ধরার পরে তারা পরবর্তীতে আপনার মনে করেন জেলখানায় নিয়ে যায়। জেলখানা থেকে পরে আমি কন্ট্যাক্ট করি লোকমানের সাথে, লোকমান পরবর্তীতে আমার ফোন টোন কিছু ধরে না। জেলে নিয়ে যখন আমরা দলালের মাধ্যমে যোগাযোগ করতে দেয় নাই দিছে, তবে দলালে আমরা সাথে যোগাযোগ করছে না। 3 দিন পরে আমরা বাঙালি একজনে কিনে নিছে, পরে আমার অত্যাচার করছে। আমরা 3 থেকে 4 জন 5 জন, একজনের উপরে একজনের ঢুকাই আনিছে। নেওয়ার পরে সাগরের মাছ ধরে নিছে। 3 ঘন্টা 4 ঘন্টা মরুভূমির পারদি এরকম গাড়ি দৌড়াই আনির পরে যখন আমরা নেওয়া তোমার খুল্লা দিছে, মানে শাটার খুল্লা দিছে, আমরা বাড়ি হারতে পারি না। ফার্মের মুরগির লাগান পাও একদম গেছে, মানে এমন অবস্থা হয়েছে আমরা আটটা দিতে পারি না। গেম যেটা বলে আর কি, যে ইটালি ফাটানির যে চেষ্টা, ওইটাই গেম, বা একটা জায়গায় রাখে যে ওই জায়গাটা হচ্ছে গেম গোর। তো ওই গেম করে রাখাই কিছুদিন পর মানে দেখা যায় 15 দিন 20 দিন পরে হইল যে নতুন বুট ম্যানেজ করতেছি, ওই জায়গায় তো আমরা বাসা জানি না। তো দালালের ওই চক্রান্তে একের পর এক অনেকবারই টাকা দিতে প্রায় 30 লাখের মতো টাকা দিছি। একবার জাস্ট বোটে উঠতে পারছি, উঠার পরে তো ওই দেশের যারা কোস্টগার্ড আছে ওরা আমরা ধরার পরে জেলে নিছে, জেল থেকে আবার বিক্রি করছে। জেলা প্রশাসনের নির্দেশনায় ভূমধ্যসাগরে 13 জনের নিহতের ঘটনায় সুনামগঞ্জের 2 থানায় 2টি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মানুষকে সচেতন করার জন্য যে এই ধরনের বিপদ জেনেও, রিস্ক জেনেও যাতে মানুষ নিজের জীবনকে ঝুঁকির মুখে না ফেলে এবং তারা যাতে ভবিষ্যতে এই সম্পর্কে সচেতন হয়, এভাবে না গিয়ে সরকারিভাবে যদি কোনো যাওয়ার সুযোগ থাকে সেভাবে যাবে, কোনো লোভের আশায়
কোনো দালালের মাধ্যমে বা অন্যের কারোর মাধ্যমে নিজের জীবনকে ঝুঁকি ফেলে না দেয়। এর আগে গত 2 বছরে সুনামগঞ্জের প্রায় 215 জন অবৈধ অভিবাসী আইএমওর মাধ্যমে দেশে ফিরে এসেছেন। এরকম অবৈধ অভিবাসন প্রত্যাশা ঠেকাতে পুলিশ, প্রশাসন, জনগণ সবাইকে সোচ্চার হতে হবে। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে মঙ্গলবার সংঘর্ষের পর চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত রয়েছে। এদিকে সকালে ডাকসুর ভিপি সাদিক কায়েম নগরীর একটি হাসপাতালে আহত শিবির কর্মীদের দেখতে যান। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তির আওতায় আনার দাবিতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেন তিনি। সারা দেশের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ দায়িত্বে অবহেলা করায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। এ সময় সিএমপি কমিশনার জানান, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে অভিযান চলছে। ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। জ্বালানি তেলের দাম ও সরবরাহ বাড়লেও তেল পেতে ভোগান্তি কমেনি। এখনও ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। হাসান নামের এক গ্রাহক কেরানীগঞ্জের কোনো পাম্পে তেল না পেয়ে এসেছেন আসাদ গেটে। তবে ভাগ্য খারাপ তার, এই পাম্পে তখন তেল বিক্রি বন্ধ। আমি অলরেডি আমাদের এলাকার 4টা পাম্প ঘুরে আসছি, ওখানে কোনোটাই তেল দিচ্ছে না। পরে বাধ্য হয়ে এখানে আসছি। আমাদের কষ্ট তো আসলে সরকার দেখে না, বাস্তবে তারা তো এসি গাড়িতে চলে, তারা কালো গ্লাস সানগ্লাস ব্যবহার করে, যার জন্য জনগণের কষ্ট আসলে তারা বুঝতে পারে না। মোস্ট এসেন্সিয়াল আমার অয়েলটা, তো আমার বৃষ্টি হলে আমার থাকতে হবে, আমার রোদ থাকতে হবে। এই সেই সকাল 9টা থেকে এখনো এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আসলে আমরা এই ভোগান্তি থেকে বাঁচতে চাই, এটা থেকে মুক্তি চাই। সরকারের পক্ষ থেকে বারবার তেলের সংকট নেই বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। শুধু কেরানীগঞ্জের হাসান নন, অনেককেই তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় তেলের জন্য। সংসদে বলতেছে তেলের অভাব নেই, বাস্তব চিত্র একদম রাস্তায় আসলে দেখবেন মানুষের দুর্ভোগটা কেমন, সেটা তো কেউ সরকার তো উপলব্ধি করতেছে না, সরকার দেখতেছে না। ওনার গাড়িতে প্লাকার্ড আছে, উনি যাচ্ছে, উনি ভিআইপি ভাবে তেল নিয়ে যাচ্ছে। তো আমরা ভাই সাধারণ মানুষ, আমাদের সাধারণ চিন্তা ভাবনা করেন। আপনি মন্ত্রী আছেন, আরো 100 বছর থাকেন, আমাদের কোনো সে নাই। সমস্যাটা হচ্ছে আপনি আমাদের সাধারণ মানুষের, আমাদেরকে আপনি সমস্যায় ফেলাচ্ছেন কেন? অনেক অশান্তি লাগতে, অস্থির লাগতেছে, তবুও তো বাধ্য হয়ে তেলের জন্য দাঁড়াই আমরা থাকতেছি, লাইন ধরে আছি। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন শুরু হয়। 1.5 মাসের বেশি সময় পরও সেই চিত্র বদলায়নি। গ্রাহকরা বলছেন, মূল সমস্যা শনাক্ত করে দ্রুত এর সমাধান করা উচিত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সংগঠনের মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়ার চার্ট অনুসরণ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে আহ্বান জানান পরিবহন নেতারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এবং পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে এই তথ্য জানান ট্রাম্প। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। এমন পরিস্থিতিতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালীতে বুধবার অন্তত 3টি কন্টেইনার জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
ওমান উপকূলে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজে হামলার কারণে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ বা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আগামীকাল। স্থানীয় সময়ে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের 16টি জেলার মোট 152টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ 16টি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 1478 জন প্রার্থী। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের নির্ধারিত পরিচয়পত্র দেখিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে স্লিপ সংগ্রহ করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরই মধ্যে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে তৃণমূলের 2 জন নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই নতুন পদক্ষেপের লক্ষ্য হল হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তি বা পক্ষকে শাস্তির আওতায় নিয়ে আসা। মঙ্গলবার লুক্সেমবার্গে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্তের বিষয়ে একমত হয় ইইউর সদস্য দেশগুলো। এর ফলে যারা হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে যুক্ত থাকবে বা সংশ্লিষ্ট পক্ষগুলোকে সহায়তা করবে তারা সরাসরি ইইউর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লোহিত সাগরে পরিচালিত ইইউর নৌ মিশনকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। খেলার খবর। সিরিজ নির্ধারণী ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সকাল 11টায়। ঘরের মাঠে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মেহেদী মিরাজের দল। নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়ানডে সিরিজে এখন 1-1 সমতায়, তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রানার প্রশংসায় পঞ্চমুখ টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। সিরিজ জয়ের চাপের কথাও জানালেন তিনি। সিরিজ জয়ের চাপ সব সময়ই থাকে, সবাই চায় সিরিজ জিততে, বিশেষ করে গত ম্যাচে এমন একটা জয়ের পর। এই ম্যাচে দলে ফিরেছেন পেসার তানজিম হাসান। এদিকে দলের সঙ্গে অনুশীলন করলেও প্রথম 2 ম্যাচ না খেলা মুস্তাফিজ এই ম্যাচেও শতভাগ নিশ্চিত নয় বলে জানান শন টেইট। আজ মুস্তাফিজ 3-4 ওভার বল করেছে, জানি না মেডিকেল টিম কি ভাবছে, তবে যতটুকু বোলিং করেছে ঠিকঠাক ছিল। ওকে নিয়ে আমরা আশাবাদী, তবে নিশ্চিত নই। এদিকে বাংলাদেশ দল ছাড়াও নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আবহাওয়া। এছাড়া প্রতি ম্যাচে ভিন্ন চরিত্রের উইকেটে খেলাও চ্যালেঞ্জিং। শেষ ম্যাচের উইকেট নিয়ে তাই বাড়তি সতর্ক সফরকারীরা। দেখুন, এক এক দিন এক এক রকম, উইকেটে খেলা আসলেই কঠিন। এছাড়া বাংলাদেশের পেস বোলিংটাও বেশ ভালো, তবে আমরা সিরিজ জিততে এখানে এসেছি। ওয়ানডে শেষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 27 ও 29 এপ্রিল 2টি টি-20 হবে চট্টগ্রামে, আর তৃতীয়টি হবে মিরপুরে 2 মে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলকে 32 লাখ টাকা আর্থিক পুরস্কার দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফকে 50,000 টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বাফুফের সভাপতি তাবিদ আউয়াল, সহসভাপতি ফাহাদ করিম এবং ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ওসি সহ 5 নৌ পুলিশ সদস্য, ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। রাজশাহী মেডিকেলে অব্যবস্থাপনায় সেবা ব্যাহত, রোগী ও চিকিৎসকদের পাল্টাপাল্টি অভিযোগ।
ইউরোপ যাত্রায় চক্রের ফাঁদে সুনামগঞ্জের অনেক পরিবার, সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।